বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো তোমরা? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সবাই? জি ম্যাম, আপনি কেমন আছেন? আমরা পড়ছিলাম দ্বিতীয় অধ্যায়, তাই না? বই আছে তো? বই বের করেছো? বই বের করো। প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়। আমরা পড়ছিলাম সমভূমি। জি ম্যাম। সমভূমি কতটুকু পড়েছিলাম? যে সমভূমি সৃষ্টির তিনটি কারণ পড়েছিলাম আমরা। সমভূমি সৃষ্টির তিনটি কারণ। আমার বইয়ে 21 পৃষ্ঠা, তোমাদের বইয়ে কত? ম্যাম আমাদের 34 পেজ। হ্যাঁ, 34 পৃষ্ঠা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। আসসালাম। সবাই আমরা পড়া শুরু করে দেই। আমি একটা স্ক্রিন শেয়ার করছি। দেখতে পাচ্ছ একটা স্ক্রিন? দেখতে পাচ্ছ? দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গঠন আমরা পড়ছি। এই অধ্যায়টা আমরা পড়ছিলাম পৃথিবী। আচ্ছা দেখো, আমরা পড়ছিলাম সমভূমি। শুনতে পাচ্ছ আমাকে? জি মিস, শোনা যাচ্ছে। আচ্ছা। জি মিস। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সমভূমি সৃষ্টির তিনটি কারণ আমরা পড়েছিলাম। আর সমভূমি কাকে বলে একটু মনে করি। সমুদ্র পৃষ্ঠের ন্যায় একই সমতলে বা সামান্য উচ্চে অবস্থিত বিস্তীর্ণ স্থলভাগকে সমভূমি বলে। তা আমরা কি প্রশ্ন লিখেছিলাম সমভূমি কাকে বলে গতদিন? জি মিস। আচ্ছা, সমভূমির সৃষ্টির প্রধান তিনটি কারণ ব্যাখ্যা করো। এটা লিখে হলো দ্বিতীয় প্রশ্ন। মিস এটাও লিখাইছে। লিখেছি না? আচ্ছা। শেষ প্রশ্ন গ্রাফ রেখা কাকে বলে সেটা পর্যন্ত লিখেছি। ও আচ্ছা, আর একটু সামনে গেছিলাম আমরা। আচ্ছা, ঠিক আছে। ঠিক ক্ষয়জাত থেকে, ক্ষয় কার্য থেকে। এই ছবিটা কি দেখেছিলাম? না না মিস। মিস এই ছবিটা দেখো, দেখো এই ছবিটা কি বোঝাচ্ছে? গোটা পৃথিবীর প্রায় অর্ধেক হলো সমভূমি, প্রায় অর্ধেক। তা এখানে এশিয়া মহাদেশে যেমন দেখো, আমরা মহাদেশ অনুযায়ী দেখবো যে পৃথিবীর মহাদেশগুলোতে কোথায় কোথায় সমভূমি আছে। যেমন এশিয়া মহাদেশ ধরো এইখান থেকে এতটুকু প্রায়। হ্যাঁ, এখানে এশিয়া মহাদেশের সমভূমি পড়েছে কোথায় কোথায় দেখো। সমভূমি পড়েছে হলো এই যে ভারত আর বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গায় জানো? এই মুহূর্তে যে আমি যেখানে হাইলাইট করছি সেখানে, মানে পুরা ভারতের মধ্য অংশটুকু এবং বাংলাদেশ। আমরা এর আগের দিন এই যে ভারতের নিচের অংশটা দেখতে পাচ্ছ, এই যে লম্বাটে বেড়ে, এটার নাম কি বলো? কে বলতে পারবে? এই জায়গাটার নাম বলো, বলো বঙ্গোপসাগর। জোরে বলো এই জায়গাটার নাম বলো তো দেখি। আমরা যে কোনটা? এই যে এই জায়গাটা, এই যে আমি তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি আরো দিয়ে, এই যে মালভূমি বললাম না, ভারতের কি মালভূমি? এটা নাম বলো। সিন্ধু গাঙ্গের সমভূমি। না, আমি সমভূমির কথা বলি নাই।
সমভূমি হ্যাঁ সিন্ধু গাঙ্গেয় ঠিকই আছে। আমি বললাম এই সমভূমির নিচে হাইলাইট করাটুকু সমভূমি ঠিক আছে। সমভূমির নিচে এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছ, ভারতীয় উপদ্বীপ, এটার নাম বলো। ভারতীয় উপদ্বীপ এই অংশটুকুর নাম ভারতীয় উপদ্বীপ। দাক্ষিণাত্য মালভূমি, দাক্ষিণাত্য এটার নাম। ভারতীয় উপদ্বীপ বা দাক্ষিণাত্যের উপদ্বীপ। আর আর এই যে দেখছো ছোট্ট দেশটা এখানে, এটা হলো শ্রীলঙ্কা। কি নাম বললাম বলো ছোট্টটা? শ্রীলঙ্কা। 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 সব জায়গা চিনে রাখতে হবে ভূগোলে, হ্যাঁ কোথায় কোন জায়গা, তাহলে আমাদের লেখার সময় ভুল হবে না। এরপরে এই যে চীনের এই অংশটা, চীনের সমভূমি, তারপরে এখানে থাইল্যান্ড মালয়েশিয়ার এখানে একটু সমভূমি, আর এই রাশিয়ার পুরা রাশিয়ার এই যে সাইবেরিয়ার সমভূমি, এখানে সাইবেরিয়া শীতকালে একদম বরফ জমে যায়, অত্যন্ত ঠান্ডা। আমরা যে বিদেশি অতিথি পাখিরা যে শীতের কারণে এইদিকে উড়ে চলে আসে। তাহলে এশিয়ার সমভূমি এগুলো দেখলাম। বাকি অংশগুলো যদি বলো বাকি অংশগুলো কি, তাই এই দাক্ষিণাত্য মালভূমি, এই যে আরব মালভূমি, তারপরে এখানে যে হিমালয় পর্বত শ্রেণী, পামির মালভূমি, এগুলো নানান রকম ভূমিরূপ রয়েছে। হ্যাঁ, যে লম্বা দাগ দেয়া গুলো দেখছো এগুলো হলো সমভূমি। আবার ইউরোপের সমভূমি হলো এই যে এটুকু, এটুকু ইউরোপের সমভূমি। উত্তর আমেরিকার সমভূমি হলো এই কানাডা থেকে শুরু করে এই আমেরিকা যুক্তরাষ্ট্রের এই জায়গাটা হলো সমভূমি উত্তর আমেরিকার। আর দক্ষিণ আমেরিকার হলো এই ব্রাজিল, এই দেশটা, এখানে ব্রাজিল আর্জেন্টিনা এই জায়গাটা সমভূমি। আর অস্ট্রেলিয়ার মাঝখান বরাবর এই জায়গাটা সমভূমি। তাহলে আমরা এক নজরে গোটা বিশ্বের সমভূমিগুলো এখানে দেখতে পাচ্ছি। এই যে দেখো এই চিহ্নটা দিয়ে সমভূমি দেখানো হয়েছে, এটাকে বলে ইন্ডেক্স। শুনতে পাচ্ছ? অবনী, তাবাসসুম, অবনী 142। জি মিস। বুঝতে পারছো? দেখে জি মানচিত্র দেখে গোটা পৃথিবীর এই জায়গাগুলো হলো সমভূমি অঞ্চল। এর আগে আমরা কি মনে করতাম বলতো? গোটা পৃথিবীটাই মনে হয় এরকম সমতল, আমরা যেমন বাংলাদেশ দেখি তেমন। আসলে কি তাই বলতো? না মিস। না না, সমভূমি কম দেখেছো? এই কারণে এই যে বাংলাদেশ, এই যে সিন্ধু গাঙ্গেয় সমভূমি যেটা বলছিলে, যে ভারত আর বাংলাদেশ এই জায়গায় এর জন্য এত বেশি মানুষ আমাদের দেশে বসবাস করি আমরা, কারণ এখানে বসবাসের জন্য অনুকূল পরিবেশ, অনুকূল ভূপ্রকৃতি, জলবায়ু সব বেশি অনুকূল। এখানে এই যে এত বড় সমভূমি দেখছো রাশিয়ার, এখানে আবার এত জনসংখ্যা নাই, কারণ এখানে বরফ শীতল আবহাওয়া একেবারে। এরপরে কি আছে আমরা দেখি। আচ্ছা, ক্ষয়জাত সমভূমি, গতদিন আমরা পড়েছিলাম সঞ্চয়জাত সমভূমি, আজকে হলো ক্ষয়জাত সমভূমি। ক্ষয়জাত কিভাবে হয়? ক্ষয়ের ফলে সমভূমি দেখো, বায়ু প্রবাহ, সৌরতাপ, বৃষ্টিপাত, পানি স্রোত, হিমবাহ। আচ্ছা, হিমবাহ কাকে বলে? আমি লিখে দেই একটু। হিমবাহ হলো পর্বতের উপরে বিরাট বরফের স্তূপকে হিমবাহ বলে। একটু লিখে ফেলো। পর্বতের উপরে অবস্থিত বিরাট বরফের স্তূপকে হিমবাহ বলে। পর্বতের উপরে অবস্থিত বিরাট বরফের স্তূপকে হিমবাহ বলে। মিস বিরাট। আবার বলেন। পর্বতের উপরে অবস্থিত, জান্নাতি আক্তার মিউট করো। পর্বতের উপরে অবস্থিত বিরাট বরফের স্তূপকে হিমবাহ বলে। আচ্ছা, বিরাট বরফের স্তূপ, বরফ, আইস, বরফের স্তূপকে হিমবাহ বলে। শোনো, পাহাড়ের উপর থেকে বড় বরফের স্তূপ যখন ওই নেমে আসে, ঢাল, পাহাড়ের ঢাল বেয়ে বিরাট বরফের স্তূপ যখন নেমে আসে, তখন ওই বরফের ঘর্ষণে পাহাড়ের শিলাগুলো ক্ষয় হয়। এই জন্য বলছে হিমবাহর ফলে ক্ষয় হয়ে সমভূমিতে পরিণত হয়, উচ্চভূমি। তো
এই যে ক্ষয়জাত সমভূমি কাকে বলে, প্রশ্ন আরেকটা লিখে ফেলি আমরা, ক্ষয়জাত সমভূমি কাকে বলে, লেখো ক্ষয়জাত সমভূমি কাকে বলে। উত্তরটা কি হবে? বায়ুপ্রবাহ, সৌরতাপ, বৃষ্টিপাত, পানি স্রোত, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তিগুলোর দ্বারা উচ্চভূমি ক্রমশ ক্ষয় হয়ে, ক্রমশ অর্থাৎ ধীরে ধীরে ক্ষয় হয়ে সমভূমিতে পরিণত হলে তাকে ক্ষয়জাত সমভূমি বলে। এই যে পরিবর্তনটা হয় এটা কিন্তু হাজার হাজার বছর সময় লাগে, তবে এভাবেই পৃথিবীর বহু সমভূমি সৃষ্টি হচ্ছে। যেমন ধরো ইউরোপের ফিনল্যান্ড, উত্তর আমেরিকার হাডসন উপসাগরের তীরবর্তী সমভূমি, এগুলো হলো ক্ষয়জাত সমভূমির উদাহরণ। আরেকটা প্রশ্ন লেখো, ক্ষয়জাত সমভূমির উদাহরণ দাও, ক্ষয়জাত সমভূমির উদাহরণ দাও। উমাইমা হুদা লিখছো তো সবাই? হ্যালো, লিখছো? মিস হ্যাঁ লেখো। মিস হ্যাঁ, এরপরে এক এক করে আমরা ক্ষয়জাত সমভূমিগুলো দেখব। প্রথমে হলো নদী বিধৌত সমভূমি। নদী যে ক্ষয় করে, নদীর পার ভেঙে যায়, তোমরা দেখেছো নদী ভাঙন? দেখেছো কেউ? উমাইমা, জি ম্যাম। জি ম্যাম। জি মিস। ম্যাম নদী পারে ম্যাম ক্ষয়জাত ও ম্যাম ক্ষয়জাত সমভূমির উদাহরণ কোনগুলা? এই যে এগুলো ইউরোপের ফিনল্যান্ড, উত্তর আমেরিকার হাডসন উপসাগরের তীরবর্তী সমভূমি ক্ষয়জাত সমভূমি। এই দুটো হলো মিস এই বইতে তো নাই, না থাকলে এখান থেকে তুলে নাও আমার বই থেকে। সরি মিস আছে আমি খেয়াল হ্যাঁ, করিনি। না থাকলে স্ক্রিন থেকে উঠে নেবা। আচ্ছা, এরপর দেখো নদী বিধৌত সমভূমি হলো নদী যে বন্যা হয় বা নদীর পার ভেঙে যায়, তখন নদী ক্ষয় করে ফেলে তার পাশের মাটিগুলো। কিন্তু চর হতেও তো দেখেছো তোমরা, নদীর এক পার ভাঙে আর এক পার গড়ে, বলে না? তেমন নদী ভাঙে, আবার ওই যে মাটিগুলো ভেঙে নিয়ে যায়, ওগুলো আবার একটা নির্দিষ্ট দূরত্বে যেয়ে আবার জমে চরের সৃষ্টি হয়। তো সাধারণত নদীর ক্ষয় চক্রের মাধ্যমে এর ভূমি গঠিত হয়। তো উঁচু পর্বত বা মালভূমি যখন নদীর ক্ষয় কার্যের ফলে ক্রমশ নিচু হতে থাকে। দেখো আমরা জানি যে নদী উৎপত্তি হলো উঁচু পর্বতে বা মালভূমিতে। পর্বতের উপরে যে বরফ জমে থাকে, সেই বরফ গলা পানি থেকে নদীর উৎপত্তি। তো নদীর পাহাড়ি অবস্থায় যখন নদী থাকে তখন নদীর শক্তি বেশি থাকে, ঢাল বেশি, তো নদীর পানির শক্তি বেশি, তখন ক্ষয় বেশি হয়। এইভাবে কোনো পাহাড়ের শিলা যদি একটু নরম থাকে তো নদী ক্ষয় করে ওটাকে একটা সমভূমি বানিয়ে ফেলতে পারে। তো প্রাথমিক ও মধ্যগতির মাধ্যমে উচ্চভূমি ব্যাপকভাবে ক্ষয় হয়ে যথেষ্ট নিচু হয়ে যায়। প্রাথমিক গতি মানে নদী যেখানে সৃষ্টি হয় পাহাড়ে, আর সমগ্র অঞ্চল যে মৃদু ঢাল বিশিষ্ট নিম্ন উপত্যকায় পরিণত হয়, অর্থাৎ ঢালটা কমে যায় ক্ষয় হওয়ার পরে, তখন হালকা একটা মৃদু ঢাল থাকে এবং সেখানে সমভূমিতে পরিণত হয় ধীরে ধীরে। এটা অনেক দিন পরে আর কি, হাজার বছর লেগে যেতে পারে। এবং বিভিন্ন নদীর মধ্যবর্তী স্থানগুলো ক্ষয়িত হয়ে প্রশস্ত ও কিছুটা উন্নত সমভূমির আকৃতি ধারণ করে, অর্থাৎ একটু উঁচু থাকতে পারে। যদি পাহাড় পর্বত ক্ষয় হয় তাহলে সমভূমিটা একটু উঁচু থাকে। এবং নদীর ক্ষয়চক্রের যে শেষ অবস্থা, সেখানে সমভূমির উচ্চতা আরো হ্রাস পায় এবং সমুদ্র সমতলের নিচে উপনীত হয়। এরূপ সমভূমিকে সমপ্রায় ভূমি বলা হয়। একটু দাগ দাও, সমপ্রায় ভূমি। পরের প্রশ্ন লেখো, সমপ্রায় ভূমি কি? সমভূমি না কিন্তু, সমপ্রায় ভূমি কি লেখো। সমপ্রায় ভূমি কি? এটার উত্তর হবে এইটুকু, এই যে নদীর ক্ষয়চক্রের শেষ অবস্থায় সমভূমির উচ্চতা আরো হ্রাস পেয়ে প্রায় সমুদ্র সমতলের নিকটে উপনীত হয়। এরূপ সমভূমিকে সমপ্রায় ভূমি বলা হয়। অর্থাৎ আমরা যে দেখছি যে নদীর মোহনায় অর্থাৎ সমুদ্রে যখন যায়, যেমন ধরো বাংলাদেশের মেঘনা নদী যখন বঙ্গোপসাগরে মিশে গিয়েছে, মোহনার কাছাকাছি যে এইখানকার সমভূমিটা অনেক নিচু, অর্থাৎ সমুদ্রের পানি যে উচ্চতায় থাকে অনেকটা সেই উচ্চতায়, এই ভূমিটাকে বলে সমপ্রায় ভূমি। মিস কোশ্চেনটা আরেকবার বলবেন? সমপ্রায় ভূমি বলতে কি বুঝো, অথবা সমপ্রায় ভূমি কাকে বলে? এটার উত্তর এই যে শেষ দুই লাইন। তোমরা প্রশ্নগুলো একটু ফাঁকা ফাঁকা রেখে লিখে যাও, এগুলোই কিন্তু বাড়ির কাজ। পরে আমি ইনশাল্লাহ কলেজ খুললে দেখতে চাইবো যে আমি যে প্রশ্নগুলো লেখাতাম সেগুলো আমাকে দেখাও, জমা দাও, আমি দেখে দেই, চেক করে দেই। হ্যাঁ, এগুলো আমরা একসাথে দেখবো ইনশাল্লাহ।
হিমবাহ সমভূমি কেমন দেখো, যে প্রাচীনকালে পৃথিবীর অধিকাংশ স্থান হিমবাহে আবৃত ছিল, অর্থাৎ প্রাচীনকালে আরো বেশি বরফ জমেছিল পাহাড়ের উপরে, মেরু অঞ্চলে। এখন তোমরা শোনো না যে গ্রিন হাউস ইফেক্ট বা বিশ্ব উষ্ণায়ন কথাটা শুনতে পাও, শুনেছো তো, পড়ছো তো না, বলো তো? হ্যাঁ, বলছে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, বরফ গলে যাচ্ছে। তার মানে তাপমাত্রা বাড়লে এই যে হিমবাহ মানে তো বরফের স্তূপ আমরা জেনেছি, আর মেরু অঞ্চলে যে বরফ এগুলো গলে গিয়ে এই পানিগুলো যাচ্ছে কোথায়, সমুদ্রে। সমুদ্রের পানির উচ্চতাটা তখন বেড়ে যাচ্ছে, অর্থাৎ সমুদ্রের পানি বেড়ে গেলে কি হবে, স্থলভাগ আরো ডুবে যাবে। তো এটা তো বর্তমান অবস্থা, কিন্তু আগে প্রাচীনকালে আবার হিমবাহ বেশি ছিল। তো হিমবাহ যখন পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে নামতো, অর্থাৎ বরফ বেশি ভারী হয়ে গেলে ওটা নেমে আসবে না, বলো, নিচের দিকে মাধ্যাকর্ষণ শক্তির টানে নামবে। তো আবার তো শীতকাল গ্রীষ্মকাল আছে, গ্রীষ্মকালে তো তাপমাত্রা একটু বাড়ে, তখন ধরো বরফ গলতে থাকে, তখন এটা নিচের দিকে নেমে আসে। তো এই সময় যে ঘর্ষণ হয়, প্রচন্ড ঘর্ষণ, তখন পাহাড়ের যে অসমতল ভূমিভাগ থাকে এটা এই ঘর্ষণের ফলে ক্ষয় হয়ে যায়, দিয়ে অপেক্ষাকৃত এটা সমভূমিতে পরিণত হয়। এরূপ সমভূমিকে বলে হিমবাহ সমভূমি। গ্লেসিয়াল প্লেন, গ্লেসিয়ার মানে হিমবাহ, আর গ্লেসিয়াল প্লেন হলো হিমবাহ সমভূমি। এই সমভূমি রয়েছে উত্তর পশ্চিম ইউরোপ এবং উত্তর আমেরিকার উত্তরাংশে। এছাড়া কানাডা এবং সুইডেনও ক্ষয়জাত হিমবাহ সমভূমি দেখা যায়। তাহলে পরের প্রশ্ন লেখো, হিমবাহ সমভূমি কি? পরের প্রশ্ন, হিমবাহ সমভূমি কি? হিমবাহ সমভূমি কি? এরপরের পয়েন্টে যাব আমরা। এরপরের সমভূমি হলো তরঙ্গ কর্তৃত সমভূমি। আমরা কিন্তু পড়ছি মিস এটার হ্যাঁ বলো। মিস হ্যাঁ মিস বলো। হিমবাহ সমভূমি কি উদাহরণ নাই? এটার উদাহরণ আসে না, দেখো নির্দিষ্ট দেশের নাম নাই, নাকি আছে? কানাডা, সুইডেন। আচ্ছা লেখো। সুইডেন আর কানাডা আছে। হ্যাঁ হ্যাঁ লেখো, হিমবাহ সমভূমির উদাহরণ দাও। অথবা ধরো এরকমও থাকতে পারে, কানাডা এবং সুইডেনে কোন ধরনের সমভূমি দেখা যায়, তখন উত্তর দিতে হবে হিমবাহ সমভূমি। মনে রাখতে হবে কিন্তু, ভূগোলে কিন্তু 9টা অধ্যায়, অধ্যায় বেশি না, হ্যাঁ, পড়াও কম, এক একটা অধ্যায় ছোট আছে, 2-4টা অধ্যায় একটু বড়। তা একদম লাইন বাই লাইন পড়তে হবে। আমি লাইন বাই লাইন পড়ে তোমাদের বুঝিয়ে দিই, যদি ধরো কোনোটা না বুঝতে পারো। যেমন ধরো এই পড়তে যে আসছে গ্রাব রেখা, হিমবাহ, উপদ্বীপ, এই জিনিসগুলো তো তোমাদের বলতে হবে, হ্যাঁ, এগুলো বলে লিখে নিও, কারণ পরে মনে থাকবে না, আর এগুলো জানলে তোমাদের পড়তে মনে রাখতে সুবিধা হবে। তরঙ্গ মানে কি বলতে পারবা? তরঙ্গ আরেক নাম ঢেউ। তরঙ্গের আরেক নাম কি? ঢেউ। ঢেউ বা কম্পন। হ্যাঁ ঢেউ। তো তরঙ্গ কর্তৃত মানে কাটা বা ভাঙা এরকম। তো তরঙ্গ, ঢেউ, সমুদ্রের ঢেউ দেখেছো না কেমন জোরে জোরে এসে আছড়ে পড়ে তীরে উপকূলে। তো সমুদ্রের উপকূলে ভাগে যে তরঙ্গের আঘাতে ক্ষয়প্রাপ্ত হয়ে সমতল ভূমিতে পরিণত হলে তাকে তরঙ্গ কর্তৃত সমভূমি বলে। এমনকি তোমরা এই টেকনাফ গিয়েছো কেউ? টেকনাফ, কক্সবাজার, কে কে গিয়েছো বলে শুনি একটু, বলো তো। আচ্ছা ছবিতে তো দেখেছো তাই না? মিস আমি গিয়েছি কে তুমি? নাম বলো। লাবিবান জুমারা। লাবিবান জুমারা। আচ্ছা তুমি দেখেছো যে এই টেকনাফের ওইদিকে বড় বড় বালির বস্তা দিয়ে ফেলা থাকে, বড় বড়, কারণ কি? যাতে ঢেউয়ে এই তরঙ্গের আঘাতে ভেঙে না যায়। তো ওই যে সমুদ্র অনেক সময় দেখা গেছে আরো দূরে ছিল, ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আসছে। হ্যাঁ, তা ওটাকে বলে তরঙ্গ কর্তৃত সমভূমি। নরওয়ের উপকূলে এ জাতীয় সমভূমি আছে। তাহলে লেখো, তরঙ্গ কর্তৃত সমভূমি কাকে বলে? পরের প্রশ্ন, উদাহরণ দাও। নরওয়ে হলো ইউরোপের একটা দেশ। এই 2 অধ্যায় শেষ হলে আমি কিন্তু একটা পরীক্ষা নেব, তোমরা পড়তে থাকো। পড়া কিন্তু একদম কমও না, আস্তে আস্তে আমরা অনেক তথ্য আছে এর মধ্যে, একটু রিভিশন করতে থাকো, কেমন? এরপরে আমরা দ্বিতীয় পত্রে চলে যাব। দ্বিতীয় পত্রের যেটা প্রথম অধ্যায়, সেখানে আবার দেশ বিদেশ পরিচিত আছে, বিভিন্ন পরিচিতি আর কি, দেশ মহাদেশ, সেখানে সেইটা পড়লে আমরা আবার অনেক কিছু চিনে যাব, দেশ মহাদেশ। এই যে দেখো, তরঙ্গ কর্তৃত
সমভূমির চিত্র দেখতে পাও কিনা? দেখতে পাচ্ছ? জি মিস। ম্যাম। জি ম্যাম। এটা হলো সমুদ্র, এই দেখো এইটা হলো সমুদ্র। এইখানকার পানির আঘাতে এই এত দূর পর্যন্ত আসছে। আচ্ছা তোমরা যদি বলো যে সমুদ্র এখানে, তাহলে এত দূর পর্যন্ত গেল কিভাবে? ওই যে জোয়ার ভাটা হয়, জোয়ারের সময় পানি ফুলে ওঠে না? জোয়ারের সময় অনেকখানি, একেবারে উচ্চে এসে পড়ে। হ্যাঁ এতখানি মনে করো জোয়ারে আসে। তো জোয়ারের পানি যে আসে তখন তো প্রবল শক্তি থাকে অনেক, তখন এখানকার মাটি শিলা ক্ষয় করে নিয়ে যায় ভিতরে। তো এই জায়গা মনে করো আরো উঁচু ছিল, ধরো এতখানি উঁচু ছিল। তো এটা এই সমুদ্রের জোয়ারের পানিতে ঢেউয়ের আঘাতে এটা ক্ষয় হয়ে হয়ে এখন সমভূমি হয়েছে। এই যে পেছনে পাহাড়ের মতো দেখো, খানিক উঁচু ছিল, তাহলে এইটা ক্ষয় করতে করতে সমুদ্রে আসছে, এটাকে বলছে তরঙ্গ কর্তৃত সমভূমি। মিস সমুদ্র কি নিচে? সমুদ্র কি তরঙ্গ কর্তৃত্বের সমভূমির নিচে? আর নিচে কিন্তু জোয়ারের সময় পানি ফুলে উঠে যায়, আরো অনেক অনেক সময় 2-3 কিলোমিটার পর্যন্ত যায়। আচ্ছা এবার দেখো মরুময় সমভূমি। মরুভূমিতে কিভাবে সমভূমি সৃষ্টি হয়? মরু অঞ্চলে বায়ুর ক্ষয় কার্যের ফলে। দেখো সমুদ্রে যেমন তরঙ্গের দ্বারা ক্ষয় কার্য হয়, সমুদ্রের মানে উপকূল এলাকায় তরঙ্গ বা ঢেউয়ের আঘাতে ক্ষয় কাজ হয়, আর মরু এলাকায় বাতাসের শক্তির ফলে হয়। দেখো এক এক জায়গার ক্ষয়ের মাধ্যম কিন্তু এক একটা। মরুভূমিতে হয় বাতাসের ক্ষয় কার্যে, মানে বাতাস এই বালুগুলাকে উড়িয়ে নিয়ে যায়। তো মরু অঞ্চলে বায়ুর যে ক্ষয় কার্যের ফলে নিম্নভূমি গঠিত হলে তাকে মরু সমভূমি বলা হয়। অর্থাৎ ধরো কোনো এক জায়গায়, যেমন আমরা পড়েছি যে আরবের মালভূমি, সৌদি আরব, ইরান, ইরাক, এগুলো তো মরুভূমি, সাহারা মরুভূমি। এগুলো যদি কোনো জায়গায় ধুলোবালি উড়ে উড়ে যে একটু নিচু হয়ে যায়, ওইটাকে বলছে মরুময় সমভূমি। আর কোথায় কোথায় আছে এরকম আলজেরিয়া, লিবিয়া, এখানে এই ধরনের সমভূমি দেখতে পাওয়া যায়। আচ্ছা এবার সঞ্চয়জাত সমভূমি। সঞ্চয় মানে কি? এতক্ষণ আমরা ক্ষয়জাত করলাম, ক্ষয়জাতে কি কি ছিল বলতো প্রথম থেকে? মিস মারুভূমি থেকে কি কোশ্চেন লিখবো না? হ্যাঁ হ্যাঁ লেখো। মরুময় সমভূমি কাকে বলে? ওই একই, কাকে বলে উদাহরণ, কাকে বলে উদাহরণ, এরকম। জি মিস। আচ্ছা আমাকে তাহলে বলো ক্ষয়জাত সমভূমির 4টা ভাগ কি কি? নদী বিদ্যুৎ সমভূমি, হিমবাহ সমভূমি, হ্যাঁ তরঙ্গ, মরুভূমি সমভূমি, হ্যাঁ আর মরুময় মরুময় সমভূমি। হ্যাঁ, এই 4টা হলো ক্ষয়জাত, অর্থাৎ ক্ষয়ের ফলে হয়। এরপরে আমরা করব খ নাম্বার পয়েন্ট, সঞ্চয়জাত। আচ্ছা ওই 4টার আরেকটা পয়েন্ট লিখে নাও, যে ক্ষয়, দাঁড়াও দেখে বলি। তরঙ্গ কর্তৃত্ব মনে হয়। শোনো একটা বড় প্রশ্ন লেখো এখান থেকে, যে বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে কত ধরনের ক্ষয়জাত সমভূমি গঠিত হয় ও কি কি ব্যাখ্যা করো। লেখো বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে, এই যে এখান থেকে লেখাচ্ছি, এই যে বইয়ের, বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে ক্ষয়জাত, কত প্রকার ক্ষয়জাত সমভূমি গড়ে ওঠে ব্যাখ্যা করো। তখন এই যে নদীবিধৌত, তরঙ্গ কর্তৃত্ব, হিমবাহ, মরু, এগুলো 4টার ভাগ আসবে কিন্তু তখন বড়টা, বড় মানে এই যে গ ঘ যেগুলো থাকে তোমাদের সৃজনশীলের গ ঘ যেটা থাকে এরকম। তাহলে 4টার দিতে হবে, পয়েন্ট দিতে হবে। 4টারই সংক্ষিপ্ত বর্ণনা, হ্যাঁ সবটুকু দিয়ে পারবা না, যেগুলো ছোট আছে 2 লাইনে শেষ, যেমন তরঙ্গ কর্তৃত্ব এটুকুই দিবা, যেমন হিমবাহ সমভূমি এটুকু বলে একটা উদাহরণ দিবা। এই যে উত্তর পশ্চিম ইউরোপ, উত্তর আমেরিকার উত্তরাংশ দরকার নাই, সরাসরি একটু হিমবাহ সমভূমি বলে চলে আসবা যে কানাডা ও সুইডেনে এ ধরনের সমভূমি দেখা যায়, শেষ। ম্যাম কত প্রকার ক্ষয়জাত, তারপর কত প্রকার ক্ষয়জাত সমভূমি দেখা যায় ব্যাখ্যা করো। এবার সঞ্চয়জাত সমভূমি। সঞ্চয়জাত সমভূমি দেখো, সঞ্চয়জাত কিভাবে হয়? নদী, হিমবাহ, বায়ু প্রবাহ এগুলোর দ্বারাই হয়। এখানে ওখানে ক্ষয় করে, এখানে সঞ্চয় করে।
আবার আগ্নেয়গিরির ফলেও সঞ্চয়জাত হতে পারে, আগ্নেয়গিরির লাভা সঞ্চিত হয়ে সঞ্চয়জাত সমভূমির সৃষ্টি হতে পারে। আচ্ছা, এটার প্রশ্নটা আগে লিখে দিই, লেখো। সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট সমভূমি কত প্রকার ও কি কি ব্যাখ্যা করো, লেখো। সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট সমভূমি কত প্রকার ও কি কি ব্যাখ্যা করো। সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট সমভূমি কত প্রকার ও কি কি ব্যাখ্যা করো। এগুলো কিন্তু জায়গা রেখে দাও, পরে উত্তরগুলো লিখবে, শিখবে, এবং একসাথে আমাকে খাতাগুলো জমা নেবো আমি ইনশাল্লাহ পরে, যে আমি যেগুলো ক্লাসে লিখেছি এগুলো দাও। আচ্ছা, 1 নম্বর হলো পলল সমভূমি। পলল মানে কি বলো? পলি, পলি সূক্ষ্ম কাদা, মিহি কাদা, যেটা বন্যার পরে বা নদীর পরে যে সূক্ষ্ম কাদার স্তরটা পড়ে থাকে। তো নদীবাহিত পলি, বালি, কাঁকর এগুলো সঞ্চিত হয়ে যে বিস্তৃত সমভূমি গঠিত হয় তাকে পলল সমভূমি বলে। দেখো, পলল সমভূমি কাকে বলে? পলল সমভূমি কাকে বলে? পলল সমভূমি কাকে বলে? তারপরে লেখো কত প্রকার ও কি কি। এই পলল সমভূমিটায় কত প্রকার ও কি কি? দেখো, 3 প্রকার: পাদদেশীয় পলল সমভূমি, প্লাবন সমভূমি এবং বদ্বীপ সমভূমি। দেখো, পলল সমভূমি কাকে বলে এবং কত প্রকার ও কি কি? কাকে বলে এটা তো আমরা পড়লাম। এটা হলো 3 প্রকার। পাদদেশীয় পলল, পাদদেশীয় পলল হলো পর্বতের নিচের দিকের অংশকে বলে পাদদেশ। তো পর্বতের নিচে যে পলল সঞ্চিত হয়, যেমন ধরো হিমবাহের ফলে হোক বা নদী প্রবাহের ফলে হোক, যে ক্ষয়িত পদার্থগুলো পাহাড়ের নিচে এসে জমে নিচের দিকে, সেটা তখন যে সমভূমির সৃষ্টি হয় তখন সেটাকে বলে পাদদেশীয় পলল সমভূমি। আর প্লাবন সমভূমি হলো, প্লাবন মানে কি বলতো? বন্যা। প্লাবন মানে বন্যা, বন্যা যে হয় তখন বিস্তীর্ণ এলাকা ডুবে যায়, এবং যখন বন্যার পানি নেমে যায় তখন পুরো একটা কাদার স্তর জমে, এরকম জমে বারবার বন্যার ফলে যে সমভূমিটার সৃষ্টি হয় সেটাকে বলে প্লাবন সমভূমি। আর এরপর আছে বদ্বীপ সমভূমি, হলো নদীর মোহনায় ডেল্টা, গ্রিক অক্ষর ডেল্টা বা বাংলা মাত্রা ছেড়া ব এর মতো আকৃতিতে যে সমভূমি গড়ে ওঠে তাকে বদ্বীপ সমভূমি বলে। এবার আমরা বই থেকে দেখি। পাদদেশীয় পলল সমভূমি হলো, অনেক সময় একটু আগে বললাম, পাহাড়ের নদীর দ্বারা যে পলি সঞ্চিত হয় এরকম হয়, এবং এটার উদাহরণ হলো বাংলাদেশের রংপুর ও দিনাজপুর জেলা। রংপুর দিনাজপুর একেবারে উত্তরে, তারও উত্তরে কিন্তু হিমালয় পর্বত শ্রেণী। তাহলে এখান থেকে প্রশ্ন লেখো, পাদদেশীয় পলল সমভূমি বলতে কি বুঝো, উদাহরণ দাও। লেখো, পাদদেশীয় পলল সমভূমি বলতে কি বুঝো, এর উদাহরণ দাও। হ্যাঁ, একটু দ্রুত লেখো, সময় কম আছে, এটা শেষ করতে যাচ্ছি সমভূমিটা আজকে। এরপর প্লাবন সমভূমি, এবার একই রকম লেখো। পাদদেশীয় পলভূমি পাদদেশীয় পলল সমভূমি কাকে বলে, উদাহরণ দাও। বলতে কি বুঝের উদাহরণ দাও। হ্যাঁ, কি বুঝো কাকে বলে, একই কথা। এরপরে প্লাবন সমভূমি কাকে বলে? ওই যে একটু আমরা যে বললাম যে বারবার বন্যার ফলে যে পলি, বালি, কাঁকর প্রভৃতি নদীর গতিপথের 2 দিকের অপেক্ষাকৃত নিচু এলাকায় নিম্নভূমিতে জমা হয়ে যে সমভূমির সৃষ্টি করে তাকে বলে। এই যে দেখো প্লাবন সমভূমির ছবিটা দেখো, এখানে দেখো, এটা হলো নদী, মাঝখানেরটা একটু খেয়াল করো ছবিটা। হ্যাঁ, এটা হলো নদী। এই নদীর চারপাশে যে বন্যা হয়, তখন এই বন্যা কি সারা বছর থাকে না, শুধু বর্ষাকালে। তখন এখানে ওই বন্যা সরে গেলে এখানে একটা কাদার স্তর পড়ে, ওই যে তখন এই বারবার এই স্তর জমে জমে যে সমভূমির সৃষ্টি হয় তাকে বলে প্লাবন সমভূমি। প্লাবন সমভূমির উদাহরণ দাও, লেখো। উদাহরণ হলো, দেখো, সিন্ধু, গঙ্গা, হোয়াংহো, ইয়াংসি কিয়াং,
মেকং, মিসিসিপি প্রভৃতি নদীগুলোর প্লাবন সমভূমি বিশেষ প্রসিদ্ধ। অর্থাৎ এই বড় বড় নদীগুলা বারবার প্লাবনের ফলে এই প্লাবন সমভূমির সৃষ্টি হয়েছে। এমনকি আমাদের যে বাংলাদেশ, সেও সিন্ধু গঙ্গার প্লাবন সমভূমি। এরপর দেখো বদ্বীপ সমভূমি। লেখো বদ্বীপ সমভূমি কাকে বলে? নদীবাহিত পলি, বালি, কাঁকর প্রভৃতি নদীর মোহনায় সঞ্চিত হতে হতে, নদীর মোহনা অর্থাৎ নদী যেখানে সাগরে মিলিত হয়, সেখানে সঞ্চিত হতে হতে যে অগভীর সমুদ্রে যে সমভূমির সৃষ্টি হয় তাকে বদ্বীপ সমভূমি বলে। গঙ্গার বদ্বীপ সমভূমি পৃথিবীর সর্ববৃহৎ সমভূমি। লেখো বদ্বীপ সমভূমি কাকে বলে? পৃথিবীর সর্ববৃহৎ সমভূমি কোনটি? পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপ সমভূমি কোনটি? পরের প্রশ্ন, পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপ সমভূমি কোনটি? পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপ সমভূমি কোনটি? উত্তর কি হবে? গঙ্গার বদ্বীপ। আর যদি বহু নির্বাচনী থাকে তাহলে বাংলাদেশ থাকলে বাংলাদেশ দিবা, আর যদি গঙ্গা বদ্বীপ থাকে গঙ্গা বদ্বীপ দিবা, যেটা থাকে অপশন দেখে। এই যে দেখো এইটা বদ্বীপ বলছে, এই যে এক একটা এই কালো অংশগুলো হলো নদী, এগুলো বিভিন্ন নদী, নদীর প্রবাহটা মোহনার কাছে এসে এরকম বিভক্ত হয়ে গেছে। হ্যাঁ, এগুলো ছোট ছোট নদী হয়ে গেছে। আর মাঝখানে যে বিন্দু দিয়ে যেগুলো চিহ্নিত করা আছে এগুলো দেখো অনেকটা বয়ের মতো, মাত্রা ছাড়া ব, ত্রিভুজ আকৃতির দেখতে অনেকটা, এগুলোকে বলছে বদ্বীপ। এটা হলো বদ্বীপ সমভূমি। এরপর হচ্ছে হিমবাহ সমভূমি। দেখো হিমবাহ এদিকে দেখো, এখানে এই হিমবাহ হলো এরকম বরফের স্তূপ। এটা যখন পাহাড়ের গা বেয়ে নামে তখন তার সাথে যে পাহাড়ের ঢালের সাথে ঘর্ষণের ফলে ক্ষয়প্রাপ্ত পলি, বালি, নুড়ি এগুলো এখানে জমা হয়, জমা হয়ে যে সমভূমিটার সৃষ্টি হয় সেটাকে বলে হিমবাহ সমভূমি। এটার প্রশ্নও একই, হিমবাহ সমভূমি কাকে বলে উদাহরণ দাও। এরপরে আছে লোয়েস সমভূমি। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দেখো লোয়েস থেকে প্রশ্ন আসে। এদিকে দেখো, ছবি দেখে বোঝো, তাকাও। এখানে এই যে বায়ু প্রবাহ একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, দেখতে পেয়েছো? অ্যারো মানে তীর। হ্যাঁ, এখানে কি কি মরুভূমি বলছে? এটা গোবি মরুভূমি। এশিয়ার একটা মরুভূমির নাম হলো গোবি। গোবি নাম শুনেছো তোমরা? না, সাহারা নাম শুনেছো? সাহারা না, সাহারা আর ওইদিকে আফ্রিকায়। এশিয়ার মরুভূমির নাম, মধ্য এশিয়ায় মরুভূমির নাম হলো গোবি মরুভূমি। তা এই মরুভূমি থেকে বাতাসে বালু উড়ে এসে এই লোয়েস সমভূমির সৃষ্টি করেছে। এই দেখো এই অঞ্চলটা, এই তীরের মাথায় যে এই যে এই যে এই যে ত্রিভুজ আকৃতির একটা বিরাট এলাকা দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওই মরুভূমির বালি এখানে উড়ে এসে এখানে নিচু এলাকা ছিল, এখানে জমে বিরাট একটা সমভূমির সৃষ্টি করেছে। এটাকে বলে লোয়েস সমভূমি। কি সমভূমি নাম বলো? লোয়েস সমভূমি। হ্যাঁ, সমভূমি। এটা কোন দেশে জমলো? চীনে। এই দেখো পাশে হোয়াংহো নদী, এটা পুরাটা চীন। চীন দেশে হ্যাঁ, তোমার প্রশ্ন আসবে হলো লোয়েস সমভূমি কোথায় দেখা যায়। ও প্রথমে লেখো লোয়েস সমভূমি কাকে বলে। হ্যাঁ, চটপট, অল্প সময় আছে, নাম ডাকবো কিন্তু, চট করে লেখো লোয়েস সমভূমি কাকে বলে। তারপর লেখো লোয়েস সমভূমি কোথায় দেখা যায়। কোথায় দেখা যায় বলো? চীনে। হ্যাঁ, চীনে। লোয়েসটা কোথায়? চীনে, মনে রাখবে। হ্যাঁ, চট করে আর দুইটা আছে, এটা পরে নিয়ে আমি তোমাদের নাম রাখবো। আরেকটা আছে কিন্তু, সাহারা মরুভূমির আগ এ জাতীয় সমভূমি। আরেকটা লোয়েস সমভূমির উদাহরণ হলো সাহারা মরুভূমির আগ। এটাও একটু দাগ দিয়ে রাখো বা লিখে রাখো। আবার হ্রদ সমভূমি। হ্রদ সমভূমি কি দেখো, এটা কিন্তু বড় একটা হ্রদ, পানির হ্রদ। হ্যাঁ, এইখানে যদি বড় হ্রদ, বড় মানে ধরো বেশ বড় হ্রদ, সেটা মাঝখানে যেখানে অগভীর ছিল
সেখানে যদি পলিবালি কাকর আবর্জনা এগুলো জমে সমভূমির সৃষ্টি করে তাকে হ্রদ সমভূমি বলে। যেমন আফ্রিকা মহাদেশে মরুভূমির মাঝে অবস্থিত চাঁদ হ্রদের মধ্যে ছোট ছোট মরুবাহিত পলি কাকর এগুলো সংকৃত হয়ে চাঁদ সমভূমির সৃষ্টি হয়েছে। শোনো, এই পুরা হ্রদটার নাম হলো চাঁদ। হ্রদের নামই হলো চাঁদ। আমাদের যেমন আছে না কাপ্তাই লেক বলে না, জানো? শুনেছো না সবাই? শুনেছো? হ্যাঁ, বড় কাপ্তাই লেক, এরকম একটা বড় লেকের বাংলা হলো হ্রদ। এই যে এখানে লেখছে দেখো, হ্রদ সমভূমি, লেক প্লেন। লেক মানে হ্রদ আর প্লেন মানে সমভূমি। তো বড় হ্রদের মাঝখানে যদি সমভূমির সৃষ্টি হয় সেটাকে বলে হ্রদ সমভূমি। তাহলে লিখে ফেলো, হ্রদ সমভূমি কাকে বলে, এর উদাহরণ দাও। হ্যাঁ, এরপর দেখো লাভা সমভূমি। লাভা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে লাভা সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয় তাকে বলে লাভা সমভূমি। যেমন দাক্ষিণাত্যের উত্তর পশ্চিমাংশের কৃষ্ণ সমভূমিটি লাভা সমভূমির উদাহরণ। দাক্ষিণাত্য কোথায়? আজকে শুরুতেই বলেছি, বলো। ভারতের দক্ষিণে। হ্যাঁ, কৃষ্ণ মৃত্তিকা মানে কালো মাটি, মানে একসময় ওখানে আগ্নেয়গিরি ছিল, তো কালো মাটি ছাই মিলন হয়ে ওখানে লাভা সমভূমি সৃষ্টি হয়েছে। তা লেখো লাভা সমভূমি কাকে বলে এবং এর উদাহরণ দাও। তাহলে বলো, আমরা আজকে কি কি পড়লাম? আজকে পড়লাম ক্ষয়জাত সমভূমি এবং সঞ্চয়জাত সমভূমি, তাই না? আগামী ক্লাসে আমরা উপকূলীয় সমভূমি পড়ব। সমভূমি কত বড় দেখছো, অনেক অনেক রকম। তাহলে তোমাদের পড়া থাকলো, আমি কিন্তু প্রথমেই পড়া ধরবো মুখে ভাইবার মতো করে, যে ক্ষয়জাত এবং সঞ্চয়জাত সমভূমি থেকে ছোট ছোট করে প্রশ্ন ধরবো। আচ্ছা, এখন আমি চট করে রোল কলটা করব তোমাদের। হ্যাঁ, রোল কলটা বলো তো, আমি ডাকতে থাকি, তোমরা বলো। 1 2 জি মিস। 2 না? জি মিস। মিস 1 আছে। আচ্ছা, 3 মানে আমি সংক্ষেপে ডাকছি, বুঝছো? 1 মানে 101। হ্যাঁ, আচ্ছা, জি 3 আছো? হ্যালো 5 ম্যাম 4 আছে। হ্যাঁ হ্যাঁ, সাথে সাথে বলবা, যে ক্লাসে যেভাবে বলো এরকম। 5 কত? 6 ইয়েস ম্যাম। তুমি কত? 6 7 ইয়েস মিস। 8 8 বলো, নাই। 9 10 ইয়েস মিস। 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 কত কত বললে? 23 23 ফারজানা আক্তার। 24 25 26 ম্যাম 114 বলতে ভুলে গেছি। হ্যাঁ, খেয়াল করবা, দেরি হয়ে যাবে। আচ্ছা, 126 27 28 29 ম্যাম আমি আছি 28 28 হ্যাঁ, 28 বললে ম্যাম সাথে সাথে। 28 মিস 29 29 আমি। আছো? জি 29 মিস। আছো? আচ্ছা, 30 30 31 কত তুমি? 32 33 34 জি ম্যাম। কত তুমি? 34। 34 35 ইয়েস ম্যাম। 35 আছো? 36 জি ম্যাম। 37 38 39 40 41 জি মিস। কত? 41 না 42 বলো? 41 41 42 ইয়েস মিস। 43 44 ইয়েস ম্যাম। 45
46, 47, 48, 49, প্রেজেন্ট ইয়েস মিস। ম্যাম। তুমি কত? মিস 148। 48, ম্যাম 49, 149। 50, জি মিস 51, ইয়েস মিস 52, 53, 54, ইয়েস ম্যাম আসি। 55। ঠিক আছে, এভাবে রোল কল করবো, ছোট করে রাখবো।